হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 4টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আছে, প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা আলোচনা করো। অ্যান্সারটা দেখবে, স্পার্টায় হেলট নামে কৃতদাস শ্রেণীটি ছিল সবচেয়ে নির্যাতিত ও শোষিত শ্রেণী। তারা সমাজের সম্পত্তি বলে বিবেচিত হতো। হেলটদের প্রকৃত মালিক ছিল রাষ্ট্র, তবে বাস্তবে হেলটদের ব্যবহারিক মালিক বা প্রভু ছিল কোনো স্বাধীন নাগরিক। প্রভু হেলটদের বিক্রি করতে বা অন্যের কাছে হস্তান্তরিত করতে পারত না ঠিকই, কিন্তু প্রভুর অধীনে তাদের সীমাহীন পরিশ্রম করতে হতো এবং অসহ্য নির্যাতন ভোগ করতে হতো। হেলটরা বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত ছিলেন, যেমন চাষবাস। হেলটদের প্রধান কাজ ছিল চাষবাস করা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সৈনিক। স্পার্টার সেনাবাহিনীতে ট্রেনিংপ্রাপ্ত বহু হেলট ছিল বলে জেনোফন জানিয়েছেন। জেনোফন একজন ঐতিহাসিক, জেনোফন জানিয়েছে স্পার্টায় সুদক্ষ স্থলবাহিনী গঠিত হয়েছিল মূলত হেলটদের দ্বারা। 3 নম্বর পয়েন্ট, রাষ্ট্রীয় কাজ। রাষ্ট্রের বিভিন্ন কাজে হেলটদের নিযুক্ত করা হতো বলে ঐতিহাসিক টড উল্লেখ করেছেন। 4 নম্বর পয়েন্ট, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ। এটা এখানে পয়েন্ট হবে। পরবর্তীকালে স্পার্টায় স্বাধীন নাগরিকদের সংখ্যা কমতে থাকলে হেলটরাই রাষ্ট্রের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে, তবে তারা কোনো উচ্চ পদ লাভ করতে পারত না। তারপরে বলা হচ্ছে হেলটদের সাথে স্পার্টার স্বাধীন নাগরিকদের সম্পর্ক। স্পার্টার স্বাধীন নাগরিকদের সঙ্গে হেলটদের সম্পর্ক মোটেই মধুর ছিল না। হেলটরা ছিল স্পার্টার সর্বাপেক্ষা নির্যাতিত শ্রেণী। এর বিভিন্ন দিকগুলি হলো হত্যানীলা। প্রথম পয়েন্ট হচ্ছে হত্যানীলা। হেলটদের সর্বদা আতঙ্কে ও পদানত করে রাখত উদ্দেশ্য স্পার্টানরা মাঝে মধ্যেই নির্বিচারে হেলটের ওপর হত্যাকাণ্ড চালায়। রাতের অন্ধকারে স্পার্টার গোপন পুলিশ বাহিনী নির্বিচারে হেলটদের হত্যা বলে অ্যারিস্টটল উল্লেখ করেছেন, হত্যা করতো বলে অ্যারিস্টটল উল্লেখ করেছেন। তারপরে কি বলা হচ্ছে, সৈনিক হেলটদের ওপর নজরদারি। স্পার্টার সেনাবাহিনীতে সৈনিক হিসাবে নিযুক্ত হেলটদের সামরিক শিবিরে সর্বদা নিরস্ত করে রাখা হতো এবং তাদের রীতিমতো পাহারা দেয়া হতো। তারপর মার্শাল ল। হেলটদের বিদ্রোহ অঙ্কুরে বিনাশ করার জন্য ইফন নামে স্পার্টার উচ্চপদস্থ কর্মচারীরা মার্শাল ল জারি করতেন। সীমাহীন নির্যাতনের শিকার হয়ে হেলটরা মাঝে মধ্যেই বিদ্রোহের পথে পা বাড়াত। অবশেষে 464 খ্রিস্টপূর্বাব্দে একটি বড় ধরনের হেলট বিদ্রোহের ফলে স্পার্টার পতন অনিবার্য হয়ে পড়ে। এবার পরের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। এবারে পরের প্রশ্নের উত্তরটা দেখো। পরের যে প্রশ্নটা আছে, স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। অ্যান্সারটা ভালো করে দেখবে। ইতিহাসের পাতায় বীর হিসাবে আবির্ভূত স্পার্টাকাস ছিলেন মূলত একজন রোমান কৃতদাস। তৎকালীন রোমে শক্তিশালী কৃতদাসদের বাছাই করে বিভিন্ন যুদ্ধ কৌশলে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্ল্যাডিয়েটর নামক যোদ্ধায় পরিণত করা হতো। এই গ্ল্যাডিয়েটরদের রোমের বিভিন্ন স্থানে মল্লযুদ্ধে ব্যবহার করা হতো। সেই নৃশংস ক্রীড়ায় গ্ল্যাডিয়েটরদের বাধ্য হয়ে আত্মরক্ষায় অন্য গ্ল্যাডিয়েটরদের হত্যা করত। খেলার শেষে একমাত্র জীবিত গ্ল্যাডিয়েটরকে বিজয়ী বলে ঘোষণা করা হতো। স্পার্টাকাস ছিল একজন সাহসী শক্তিমান ব্যক্তি। রোমানরা তাকে বন্দী হিসাবে নিয়ে এসে প্রথমে দাসে এবং পরে গ্ল্যাডিয়েটরে পরিণত করে। অসীম সাহস ও দক্ষ সাংগঠনিক ক্ষমতার মাধ্যমে স্পার্টাকাস বহু সংখ্যক দাস নিয়ে একটি বাহিনী গড়ে তোলে। এই বাহিনীতে পদাতিক, অশ্বারোহী, শত্রুপক্ষের সংবাদ সংগ্রহের জন্য গুপ্তচর, সব রকমের সৈনিক ছিল। স্পার্টাকাসের নেতৃত্বে দাস বাহিনীর আক্রমণ রোমান অভিজাতকের আতঙ্ক বাড়িয়ে তোলে।
প্রাথমিক পর্বে দাস বাহিনীর সাফল্য রোমে সম্পদশালী মানুষদের সন্তুষ্ট করেছিল। এই বিদ্রোহ দমনের জন্য রোমান রাষ্ট্রে ধনী ব্যক্তি মার্কাস সিলিনিয়াসকে সেনাপতি নিযুক্ত করেন। যুদ্ধে সিলিনিয়াসের বাহিনী স্পার্টাকাসের নেতৃত্বাধীন দাস বাহিনীর হাতে পরাজিত হয়। দাস বিদ্রোহের উগ্রতা রোমান বাহিনীকে ছত্রভঙ্গ করে দেয়। তারপরে দেখো লিসিনিয়াসের অভাবনীয় উপেক্ষা করে রোমান সৈন্যরা পালাতে থাকে। বিদ্রোহীরা রোম অবরোধ করে দক্ষিণ ইতালির দিকে অগ্রসর হয়, আর একদল জলদস্যু অর্থের বিনিময়ে বিদ্রোহীদের সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারা শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করে। স্পার্টাকাসের উদ্দেশ্য ছিল সিসিলি গিয়ে সেখানকার দাসদের তাদের বাহিনীতে সামিল করা, কিন্তু খুব নিকটে গিয়েও শেষ পর্যন্ত বিদ্রোহী বাহিনীর পক্ষে সিসিলি পৌঁছানো সম্ভব হয়নি। পরের কি বলা হচ্ছে দেখো, রোমানদের সঙ্গে দাসদের শেষ যুদ্ধ হয় 71 খ্রিস্টপূর্বাব্দে। স্পার্টাকাস দুজন রোমান সেনাধ্যক্ষকে হত্যা করেন, কিন্তু তিনিও পায়ে আঘাত পান। এই অবস্থাতে স্পার্টাকাস যুদ্ধ চালিয়ে যান। রোমানরা তাকে জীবিত বন্দী করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। বীরত্বের সঙ্গে যুদ্ধ করে স্পার্টাকাস মারা যান। স্পার্টাকাসের মৃত্যু দাস অভ্যুত্থানকে চূড়ান্তভাবে ব্যর্থ করে দেয়। চরম নিষ্ঠুরতা চালিয়ে রোম প্রজাতন্ত্র দাস অভ্যুত্থান দমন করে। মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, স্পার্টাকাসকে আজকের প্রায় সবাই চেনে। এর মাধ্যমে প্রমাণিত হয় স্পার্টাকাস ব্যর্থ ছিল না। এইরূপ হাজারো স্পার্টাকাসের সংগ্রামের ফলে একদিন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়েছে রোমান সাম্রাজ্য। ইতিহাস তাদের কখনো ভুলবে না। এবার পরের প্রশ্নের উত্তর দেখো। এবারে পরের যে প্রশ্নটা আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন চীনে সাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো। এই প্রশ্নটা আলোচনা করব, আর এর পরের প্রশ্নও আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি এই ধরনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 91230052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কেমন হবে তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। ইতিহাস লিখন ও চর্চার ক্ষেত্রে বিশ্ব ইতিহাসের প্রাচীনতম ঐতিহ্যের অধিকারী চীন। চীনের প্রাচীনতম রাজবংশগুলির মধ্যে অন্যতম হল সাং বংশ। হাড়ের ওপর উৎকীর্ণ এক লিপি নিদর্শন চীনের হোয়াংহো নদী উপত্যকা অঞ্চল থেকে প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন। এর থেকে সাং বংশের রাজত্বকালের অর্থনীতি সম্পর্কে জানা যায়। প্রথম হচ্ছে দেখো কৃষি। সাং যুগের অর্থনীতি ছিল কৃষির ওপর নির্ভরশীল। সেই সময় যে সমস্ত খাদ্যদ্রব্য উৎপাদিত হতো তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাজরা, গম, জোয়ার, ভুট্টা, ধান প্রভৃতি। তারা শস্য উৎপাদনের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করত সেগুলি হলো কাস্তে, দা, কোদাল প্রভৃতি। কৃষি কাজের জন্য সেচ ব্যবস্থারও প্রচলন ছিল। রেশম গুটি চাষ, তুঁত গাছের অস্তিত্ব সেই আমলে ছিল। পরের পয়েন্ট হচ্ছে পশুপালন। সাং যুগে মানুষেরা পশুপালন করত। সেই যুগে মানুষ কুকুর, শুয়োর, গবাদি পশু, ছাগল, ভেড়া ইত্যাদি পশুকে গৃহপালিত করেছিল। বেশিরভাগ ক্ষেত্রে পশুগুলিকে বলি দেওয়া হতো খাওয়ার জন্য। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে ঘোড়াচালিত গাড়ি, রথের সন্ধান পাওয়া গেছে। এর থেকে সহজে অনুমান করা যায় যে সেই যুগে যোগাযোগ ব্যবস্থা ও সামরিক প্রযুক্তি অভূত উন্নতি ঘটেছিল। পরের পয়েন্ট হচ্ছে মৃৎশিল্প। সাং আমলে কারিগররা মৃৎশিল্পের উৎকর্ষতা অর্জন করেছিল। সেই যুগের মৃৎশিল্পীরা চাকার সাহায্যে ছাঁচের সাহায্যে ধূসর বর্ণের মাটির পাত্র তৈরি করত। সেই যুগে মিহি সাদা মাটি দিয়ে তৈরি এক ধরনের মৃৎপাত্রের অস্তিত্ব ছিল। তারপর হচ্ছে কারিগরি দক্ষতা। সাং যুগে কারিগররা দক্ষতার সাথে ব্রোঞ্জের পাত্র, ছুরি, কুঠার ইত্যাদি তৈরি করত। এছাড়াও তারা ব্রোঞ্জের ডিল, ছুঁচ বানাতো। তারা ব্রোঞ্জ গলিয়ে নানা দ্রব্য উৎপাদন করত। তারা তীরের ফলা, বল্লমের ডগা, তারপরে কুঠারের ফলা প্রভৃতি ও
তামাকে একটি ছাঁচে ফেলে তৈরি করত। এই যুগে অল্প হলেও লোহার ব্যবহার শুরু হয়। ব্যবসা বাণিজ্য দেখো, সাং যুগে ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নতি ঘটেছিল। সেই সময় চীনের মানুষদের প্রধান বাণিজ্য সামগ্রী ছিল রেশম বস্ত্র। এবার দেখো পরের প্রশ্নের উত্তর। এবারে তোমরা পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। নেক্সট যে প্রশ্নটা আছে, স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। স্পার্টার সমাজ প্রধানত 3টি স্তরে বিভক্ত ছিল। স্প্যাটিয়েট নামে স্বাধীন নাগরিক, হেলট নামে কৃতদাস ও পেরিয়কয় নামে অধঃস্বাধীন প্রজা। স্পার্টার উক্ত 3টি শ্রেণীর মধ্যে বৈষম্য ছিল অত্যন্ত তীব্র। প্রথম হচ্ছে দেখো স্প্যাটিয়ট। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে স্পার্টার স্বাধীন নাগরিক ছিল স্প্যাটিয়েট। স্পার্টা ছিল একটি অভিজাত তান্ত্রিক নগর রাষ্ট্র। এখানকার নাগরিকত্ব লাভের প্রধান শর্ত ছিল দেখো মালিকানায় জমি থাকা, এছাড়া সাধারণ ভোজনালয়ের জন্য অর্থ প্রদানের সামর্থ্য এবং যৌবনে সামরিক শিক্ষা গ্রহণ ছিল নাগরিকত্বের অন্যতম শর্ত। তারপর দেখো স্পার্টার কৃতদাস। স্পার্টায় হেলট নামে কৃতদাস শ্রেণী ছিল সবচেয়ে নির্যাতিত ও শোষিত শ্রেণী। তারা সমাজের সম্পত্তি বলে বিবেচিত হতো। হেলটদের প্রকৃত মালিক ছিল রাষ্ট্র, তবে বাস্তবে হেলটদের ব্যবহারিক মালিক বা প্রভু ছিল কোনো স্বাধীন নাগরিক। প্রভু হেলটদের বিক্রি করতে বা অন্যের কাছে হস্তান্তরিত করতে পারত না ঠিকই, কিন্তু প্রভুর অধীনে তাদের সীমাহীন পরিশ্রম করতে হতো বলছে এবং অসহ্য নির্যাতন ভোগ করতে হতো। হেলটরা বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত ছিল। তারপরে বলা হচ্ছে দেখো স্পার্টার সমাজে পেরিয়কয় শ্রেণী। বংশগতভাবে গ্রিক জাতিভুক্ত স্পার্টায় পেরিয়কয় শ্রেণীর সামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল সেখানকার স্বাধীন নাগরিক ও হেলটদের মধ্যবর্তী স্তরে। পেরিয়কয়রা স্পার্টার স্বাধীন নাগরিকদের বসতির নিকটবর্তী অঞ্চলে বসবাস করার অধিকার পেয়েছিল, সম্ভবত নিজেদের আত্মরক্ষার কথা ভেবে, এবং কৃতদাস হেলটদের সঙ্গে নিজেদের দূরত্ব ব্যবধান বজায় রাখতে নাগরিকরা তাদের নিকটবর্তী অঞ্চলে পেরিয়কয়দের বসবাসের অধিকার দিয়েছিল। পেরিয়কয়দের সঙ্গে স্পার্টার স্বাধীন নাগরিকদের মোটামুটি সুসম্পর্ক বজায় ছিল। নাগরিকদের কাছ থেকে তারা যথেষ্ট সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা ও সহানুভূতি পেত। দেশে কৃষি, শিল্প, সামরিক কাজকর্ম প্রভৃতিতে অংশ নিয়ে পেরিয়কয়দের দেশের নাগরিকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিত। পেরিয়কয়দের সহযোগিতার বিনিময়ে নাগরিকরাও তাদের রক্ষার দায়িত্ব পালন করত। এবারে আছে দেখো মূল্যায়ন। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে স্পার্টার সামাজিক সংগঠন গ্রিসের অন্যান্য রাষ্ট্রের সমাজ সংগঠন থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এখানে শ্রেণী বৈষম্য অত্যন্ত প্রবল ছিল। এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।